তারপর হচ্ছে গোল, তারপরে স্ট্র্যাটেজি, তারপরে অবজেক্টিভ, তারপরে হচ্ছে টেকটিক। আর টেকটিকের পরে হচ্ছে ইনিশিয়েটিভস, আর ইনিশিয়েটিভের নিচে আরো একটা আছে, সেটা হচ্ছে টাস্ক। এখন বলেন কি প্রশ্ন, প্লিজ। স্যার আমরা যে সাবজেক্টটা পড়ছি এটা তো স্ট্র্যাটেজিক এইচআর। জি, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং, নট এইচআর। জি স্যার। ম্যানেজমেন্ট বলবো না আমরা, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং বলবো। জি স্যার, মানে মোট কথা এটা স্ট্র্যাটেজিক আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন স্যার আমরা এর আগে আমাদের যে টার্মটা গেল ওখানে আমরা পড়েছি যেটা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল এইচআর বা ট্র্যাডিশনাল এইচআর প্ল্যানিং বা ট্র্যাডিশনাল এইচআর ফাংশন ভার্সাস স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যানিং বা ফাংশন বা হোয়াট এভার যেটা সেটা। তো স্যার স্ট্র্যাটেজিক আর ট্র্যাডিশনাল দুটাই কি মানে বাস্তবে অ্যাপ্লিকেবল, না এখন আর ট্র্যাডিশনালটা প্রয়োজন নেই? না, বলা যাবে না একেবারে। মূলত এইচআর এর দুইটা পার্ট, একটা হচ্ছে অপারেশন পার্ট যেটাকে বলা হয় এইচআর অ্যাডমিনিস্ট্রেশন। সো এইচআর অ্যাডমিনিস্ট্রেশনকে বলে ট্র্যাডিশনাল কিংবা ক্লাসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর যে এইচআরটা মূলত বিজনেস এনে দেয়, যে এইচআরটা বিজনেসের সাথে সরাসরি জড়িত, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক এইচআর। ঠিক আছে স্যার, এখন আপনার অর্গানাইজেশনে আসলে আমরা সরাসরি বিজনেসের সাথে জড়িত আছে কিনা এবং সেটাকে প্রুভ করা যাচ্ছে কিনা, যদি আমরা প্রুভ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা স্ট্র্যাটেজিক এইচআর প্র্যাকটিস করি। আর যদি প্রুভ করতে না পারি তাহলে আপাতত দৃষ্টিতে আমরা বলবো যে আমরা এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এইচআর পালন করছি। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এইচআর মানে অপারেশনাল এইচআর। আমি কি স্যার আনসার দিতে পেরেছি? জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম, যিনি কোশ্চেনটি করেছিলেন এর আগে, ভিশন এবং মিশন আসলে কোথায় থাকে। ভিশন থাকে সবার উপরে। ভিশন মানে হচ্ছে স্বপ্ন, যে স্বপ্ন থাকে সেই স্বপ্নকে কেন্দ্র করে আমরা একটা মিশন নেই। মিশন মানে হচ্ছে হাউ ই এক্সিস্ট, আমার অর্গানাইজেশন কেন এক্সিস্ট করবে, বাই হোয়াট, বাই হোয়াট, তার মানে আমার পারপাস কি, এই অর্গানাইজেশনের পারপাস কি, এই অর্গানাইজেশনের পারপাস সে কি উপায়ে সে এক্সিস্ট করবে। যদি আমি বিআইএম এর কথা চিন্তা করি তাহলে বিআইএম এর ধরেন যে ভিশন হচ্ছে, আমি যদি এভাবে এক্সাম্পল দিই যে সেন্টার অফ এক্সিলেন্স হওয়া, সেন্টার অফ এক্সিলেন্স আমার ভিশন। তার মানে এইটা এমন একটা বলবো যে ফ্রেজ কিংবা এমন একটা আর্টিকুলেশন যেটা দেখে আমি স্বপ্নের মতো দেখি, মানে আমি সেন্টার অফ এক্সিলেন্স হতে চাই। সো এইটাকে বাস্তবায়ন করার জন্য বিআইএম এর এক্সিস্টেন্স কেন, কারণ বিআইএম এর এক্সিস্টেন্স হচ্ছে টু প্রোভাইড দ্য কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি ট্রেনিং, রিসার্চ এন্ড কনসালটেন্সি। তো দিস ইজ মাই মিশন। তার মানে আমি তিনটি উপায়ে কিংবা চারটি উপায়ে আমার ওই ভিশনে আমি পৌঁছাতে চাই। এরপরে হচ্ছে আমার গোল। প্রাইমারি আউটকাম কি? প্রাইমারি আউটকাম হচ্ছে টু বলবো যে কি বলবো, টু বিল্ড দ্য ম্যানেজার্স অথবা টু বিল্ড দ্য লিডার্স অফ অর্গানাইজেশন কম্পিটেন্ট। সো আমার প্রাইমারি বা ব্রড আউটকাম হচ্ছে ম্যানেজার কিংবা প্রফেশনালসদের কম্পিটেন্সি লেভেলটাকে বাড়ানো কিংবা এটাকে তৈরি করা, ডেভেলপ করা। আমার স্ট্র্যাটেজি কি হতে পারে? আমি স্ট্র্যাটেজি নিতে পারে বিভিন্ন উপায়ে। সেটা হতে পারে যে আমি হয়তো বা ট্রেনিং প্রোভাইড করব, ম্যানেজারিয়াল ট্রেনিং প্রোভাইড করব, আমি হয়তো বা রিসার্চ করব, আমি হয়তো বা কনসালটেন্সি প্রোভাইড করব। আমার অবজেক্টিভ কি হতে পারে? আমি অবজেক্টিভ বললাম যে টু ডেভেলপ দ্য মিড লেভেল ম্যানেজার্স। খেয়াল করেন স্যার, টু ডেভেলপ দ্য মিড লেভেল ম্যানেজার্স, ধরেন যে কি বলি, এটাতে স্মার্ট হতে হবে, অবজেক্টিভ হবে, স্মার্ট না হলে হবে না। টু ডেভেলপ দ্য মিড লেভেল ম্যানেজার্স বাই 2030 ইন এ সাস্টেনেবল ম্যানার। সো আমি মিড লেভেল ম্যানেজারদেরকে 2030 ভিতরে, তো 2030 সালের ভিতরে মিড লেভেল ম্যানেজারদেরকে আমি সাস্টেনেবল ম্যানারে আমি তাদেরকে ডেভেলপ করব। দিস ইজ মাই অবজেক্টিভ। ট্যাকটিক কি হতে পারে? ট্যাকটিক আমি ওটাকে ভেঙে ভেঙে যে সমস্ত টুলস আমি ইউজ করব, আমি প্রথমে কি টুলস ইউজ করব? আমি হয়তো প্রথমে করবো যে আমি পাবলিক অর্গানাইজেশনের আমি মিড লেভেল ম্যানেজারদেরকে একটা আপলিফটের ব্যবস্থা করব। এরপরে আমি কি করব? আমি হয়তো বা প্রাইভেট সেক্টরে, আমি শুধুমাত্র হয়তো বা আরএনজি সেক্টরকে কেন্দ্র করে আমি এক ধরনের ট্যাকটিক আমি অ্যাপ্লাই করব। সো এইভাবে যদি আপনি ভেঙে নেন, এবং এই ট্যাকটিকের পরে যেটা থাকে ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভস মানে হচ্ছে আমি কোন কোন ইনিশিয়েটিভস নিব,
আমি যদি প্রাইভেট সেক্টরে চিন্তা করি এবং প্রাইভেট সেক্টর মানে রেডিমেড গার্মেন্টস চিন্তা করি, তাহলে আমার প্রথম কাজ হবে রেডিমেড গার্মেন্ট সেক্টরে লর অ্যাপ্লিকেশনটা খুবই কম, বা লর অ্যাপ্লিকেশনটা একটু গোজামিল ভাবে করা হচ্ছে। তো সেখানে আমি কি চেষ্টা করব, আমি হয়তো বা লর অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যায় সেই ধরনের একটা অ্যাক্টিভিটিস আমি হাতে নিব, কিংবা আমি ছোট একটা অ্যাক্টিভিটি নিব। সো এইভাবে আপনি যদি আস্তে আস্তে ভেঙে 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 করেন, তাহলে আপনার যে গোল যেটা আছে, কিংবা ভিশন যেটা আছে, কিংবা মিশন যেটা আছে, সেটা অবশ্যই অ্যাচিভড হবে। আর যদি আমরা অ্যাচিভ করতে পারি, তখনই মূলত হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যেটা বলা হচ্ছে, সেই ম্যানেজমেন্ট আমরা অর্গানাইজেশনে প্র্যাকটিস করতে পারবো। আমি মূলত এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি যে গোলের সাথে স্ট্র্যাটেজির কি সম্পর্ক, স্ট্র্যাটেজির সাথে অবজেক্টিভ, অবজেক্টিভের সাথে ট্যাকটিকের আসলে কি সম্পর্ক আছে, এটা একটু বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের সামনে বই আছে, বই আছে কি কারো সামনে? স্যার অ্যাফার্মেটিভ স্যার, বই আছে স্যার। ওকে, তাহলে যেটা করতে হবে, যাদের সামনে বই নাই তাদেরকেও বলছি, আপনারা বইতে 6 নাম্বার পেজ HR প্ল্যানিং নোটবুক 1.1 ডেসক্রিপশন অফ স্ট্র্যাটেজি। স্যার পেয়েছি স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ। এইটা আপনারা পড়বেন বাসায়, এখন পড়া দরকার নাই, বাসায় পড়বেন, ঠিক আছে স্যার? শুধু ওই পেজটা স্যার? পেজ নাম্বার 6 HR প্ল্যানিং নোটবুক 1.1 ডেসক্রিপশন অফ স্ট্র্যাটেজি। এখানে বেশ কিছু বলবো যে কনসেপ্টের কথা বলা হয়েছে। সো আমরা আসলে স্ট্র্যাটেজি যদি বুঝতে চাই, তাহলে বেশ কিছু কনসেপ্ট আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। তার জন্য বেশ কিছু কনসেপ্ট এখানে খুব সুন্দর করে সংক্ষেপে একেবারে বলবো যে একটা দুইটা ওয়ার্ডে বোঝানো হয়েছে। সো এইগুলো আমরা বোঝার চেষ্টা করব, বাসায় পড়বো, হয়তো বা সামনের দিন হয়তো আমি আপনার কাছে একটু হলেও জানতে চাইতে পারি যে এইটা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে স্যার? আপনার এই যে কম্পোজ স্লাইডটা স্যার, ভেরি নাইস স্যার, সুন্দর স্যার। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, আমরা আরেকটু আগাই, আমরা এই স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করছি মূলত। সো যদি আমরা এই স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করি, তাহলে একটা কনসেপ্ট আছে যে স্ট্র্যাটেজি আসলে এই কনসেপ্টটি, এটা কি উইনিং এর সাথে যায় নাকি লুজিং এর সাথে যায়? আপনাদের কি মনে হয়, স্ট্র্যাটেজি শব্দটি কিংবা টার্মটি এটা কি উইনিং এর সাথে যায় নাকি লুজিং এর সাথে যায়? স্যার উইন উইন স্যার, অলওয়েজ উইন। অবশ্যই উইন, অবশ্যই উইন। যদি কেউ বলে যে আমি তো স্ট্র্যাটেজি নিয়েছি বাট আমি তো উইন করতে পারি না, লস করেছি, তাহলে কি বলবেন আপনারা? তার স্ট্র্যাটেজি রং ছিল স্যার, মানে স্ট্র্যাটেজি রং ছিল। এক্স্যাক্টলি, স্ট্র্যাটেজি mistakenly কিংবা wrongly decided, articulated. Strategy is always about win. এটা অবশ্যই উইনিং এর সাথে, স্ট্র্যাটেজি কখনো লুজিং এর সাথে যাবে না। আপনি স্ট্র্যাটেজি নিবেন শুধুমাত্র উইন করার জন্য। যদি আপনি উইন না করতে পারেন, তাহলে বুঝতে হবে ব্যাক এন্ডে যখন স্ট্র্যাটেজি আর্টিকুলেট করেছেন কিংবা ক্রাফটিং করেছেন, সেখানে কোনো গলদ ছিল। অথবা স্ট্র্যাটেজি নিয়েছেন ঠিক আছে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে সমস্ত টেকটিক কিংবা যে সমস্ত অবজেক্টিভ আপনি সেট করেছেন, সেখানে কোনো গলদ ছিল। অথবা এমলেসও বলা যায় স্যার, মানে যার কোনো ই নাই স্যার, ইন্টেনশন নাই। এক্স্যাক্টলি। সো স্ট্র্যাটেজি ইজ অ্যাবাউট উইনিং, এটা মাথায় রাখতে হবে স্যার। এটা মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজি অলওয়েজ রিলেটেড উইথ দ্য উইনিং, কখনো লুজিং এর সাথে স্ট্র্যাটেজি যায় না। কেন যায় না? কারণ আপনাদের বইতে আমি আবারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 5 যে সংজ্ঞাটি ছোট করে এই যে ডান পাশে যে ফুট নোট দেয়া থাকে, এই নোটে যেখানে বলা হয়েছে যে স্ট্র্যাটেজি এটা হচ্ছে ফর্মুলেশন অফ অর্গানাইজেশনাল অবজেক্টিভস, স্কোপস এন্ড অ্যাকশন প্ল্যানস ফর গেইনিং অ্যাডভান্টেজ। সো স্ট্র্যাটেজি আসলে আর কিছুই না, আপনি অর্গানাইজেশনাল মিশন কিংবা গোল কিংবা অবজেক্টিভ কিংবা অ্যাকশন প্ল্যান নেবেন কি জন্য? শুধুমাত্র অ্যাডভান্টেজ গেইন করার জন্য। অ্যাডভান্টেজ মানে হচ্ছে উইন করার জন্য। তার মানে অলওয়েজ স্ট্র্যাটেজি ইজ অলওয়েজ রিলেটেড উইথ দ্য উইনিং, এটা মাথায় রাখতে হবে স্যার। সো ভেরি বেসিক কনসেপ্ট এইটা, কিন্তু অনেকে আমরা এটা ভুল করে ফেলি। স্ট্র্যাটেজি মানে হচ্ছে উইনিং, এবং এর রিলেশন কখনো লুজিং এর সাথে যাবে না। যদি লুজ করি আমরা কিংবা হেরে যায় কিংবা ডিফিট হই, তাহলে বুঝতে হবে আমাদের কোনো
গলদ ছিল স্ট্র্যাটেজি আর্টিকুলেশন কিংবা ফর্মুলেশন কিংবা ইমপ্লিমেন্টেশনে। সো এই কথাটি আমি বলার চেষ্টা করেছি। এখন ফাইনালি এই স্লাইডটা আপনাদের জন্য মনে হয় শেষ স্লাইড হবে সম্ভবত আজকের দিনের জন্য। বলা হচ্ছে 3 সাবসিডিয়ারি কনসেপ্ট অফ স্ট্র্যাটেজি। 3 সাবসিডিয়ারি কনসেপ্টস অফ স্ট্র্যাটেজি। সাবসিডিয়ারি শব্দের অর্থ কি ভাই? হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবসিডিয়ারি? স্যার সহায়ক। 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 আপনারা অনেকেই দেখবেন যারা ধরেন যে 8-10 বছর আগে যারা অনার্স পাস করেছেন, আমাদের গ্রাজুয়েশনের সময় সাবসিডিয়ারি সাবজেক্ট পড়তে হতো। কারো কি মনে আছে? সাবসিডিয়ারি সাবজেক্ট পড়তে হতো। জি স্যার, আমাদের ছিল স্যার। ভর্তুকি স্যার, ভর্তুকি। ভর্তুকি না? সম্পূরক বা ভর্তুকি, ঠিক আছে। সম্পূরক কিংবা ভর্তুকি যেটাই বলি না কেন। স্যার অপশনাল সাবজেক্ট। হ্যাঁ, অপশনাল সাবজেক্ট। অপশনাল না, অপশনাল না বলা যাবে না। অপশনাল মানে আপনি পড়তেও পারেন নাও পারেন, তাই না? জি স্যার। অপশনাল মানে হচ্ছে আপনি পড়তেও পারেন নাও পারেন, বাট সাবসিডিয়ারি সাবজেক্টে আপনাকে পড়তেই হবে। আপনাকে শুধু পাস মার্কস হলেই হবে। সাবসিডিয়ারি সাবজেক্ট হচ্ছে আপনি 100 ভিতরে 33 পাইলেই হবে ভাই। এখানে আপনি 80 পাইলেও খুব বেশি লাভ নাই। সো এই সাবসিডিয়ারি কনসেপ্ট গুলো আমরা এইভাবে বলার চেষ্টা করি। আমি ওখান থেকে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি। আপনি যদি সাবসিডিয়ারিতে ফেল করেন তাহলে কিন্তু ফেল। আপনি খেয়াল করেন স্যার, ওই সাবজেক্টে যদি ফেল করতেন, সাবসিডিয়ারি যে সাবজেক্ট গুলো ছিল, তাহলে কিন্তু আপনি ফেল। তার মানে এটা অপশনাল না। এটা সাবসিডিয়ারি মানে হচ্ছে সম্পূরক কিংবা সহায়ক। ঠিক একইভাবে স্ট্র্যাটেজি যদি আমরা আসলে আয়ত্তস্থ করতে চাই, আত্মস্থ করতে চাই কিংবা হৃদয়ঙ্গম করতে চাই, তাহলে আমাদের সামনেও বেশ কিছু কনসেপ্ট আসে। এরকম 3টা স্ট্র্যাটেজি বোঝার জন্য আমাদের 3টা সাবসিডিয়ারি কনসেপ্ট আছে। সেই সাবসিডিয়ারি কনসেপ্ট গুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, নাম্বার 2 হচ্ছে ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস, এবং নাম্বার 3 হচ্ছে স্ট্র্যাটেজিক ফিট। আমি যদি আসলে স্ট্র্যাটেজি বুঝতে চাই, তাহলে এই 3টা ইস্যু আমাকে বুঝতেই হবে। তার মানে কি, আমাকে এই 3টা ইস্যুতে পাস করতেই হবে। যদি পাস না করি তাহলে আমি স্ট্র্যাটেজি বুঝতে পারবো না। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে এই 3টা ইস্যু কি? হোয়াট ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? কি মনে হয় আপনাদের, হোয়াট ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা দেখি একটু। কেউ একজন শেয়ার করবেন। অ্যাকচুয়ালি বাংলা যদি স্যার একটু বলি স্যার, মার্কেটে টিকে থাকতে হলে আমাকে নতুন কিছু ইনোভেশন টাইপের কিছু স্ট্র্যাটেজি আমাকে ইউজ করতে হবে, যেটা মানুষ পছন্দ করে, কাস্টমার ডিমান্ড বাড়ে এবং আমার যে গোল্ড অ্যাচিভ সেটা করা যায় স্যার। ওকে, কোম্পানিটার সাথে কম্পেয়ার করা, যাতে পিছনে না থাকি স্যার, মেবি স্যার এরকম। ওকে, আর কেউ স্যার একটু শেয়ার করবেন? থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দর বলেছেন। আরো একটু দেখি। স্যার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলতে বুঝতে চাই, আমি স্যার যেটা মনে করি লং টার্ম সার্ভাইভ করার জন্য যেই বিষয়গুলোকে ফোকাস করতে হবে। ওকে, লং টার্ম সার্ভাইভ করার জন্য যে বিষয়গুলোকে ফোকাস করতে হবে। আর কেউ কিছু শেয়ার করবেন স্যার? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হতে পারে, মানে ধরেন একটা মার্কেটে যদি অ্যাজ এ কোম্পানি অন্যান্য কম্পিটিটরসদের থেকে আমি যদি বেটার পজিশনে থাকি। একটা এক্সাম্পল দিয়ে বলি যে এমন একটা ফেভারেবল পজিশন আমার, যেটা কিনা আমাকে অ্যালাউ করবে আমার অন্যান্য কম্পিটিটরসদের থেকে বেশি প্রফিটেবল থাকার বা একটা বেটার পজিশনে থাকার। আমার একটা কোয়ালিটি, ধরেন প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে যে বেটার সার্ভিস বা বেটার গুডস আমি প্রডিউস করতে পারি এবং চিপার রেটে দেন মাই কম্পিটিটরস। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমার কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর বলেছেন ম্যাডাম, প্লিজ বলেন। স্যার আমরা যখন সোয়াট অ্যানালিসিস করি, একটা থাকে স্ট্রেংথ আর আরেকটা থাকে অপরচুনিটি। তো এই দুটা এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সাথে ক্লোজলি রিলেটেড।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ে ম্যাডাম একটু আগে বলেছেন যে আমি আমার কম্পিটিটর যারা আছে তাদের থেকে এমন একটা বিষয় আমার কাছে আছে যেটা আসলে অন্যদের কাছে নাই, যেটাতে আমি এনজয় করি, আমি মার্কেটে যেটার বদলে বা যেটার জন্য আমি এনজয় করি। মূলত এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কনসেপ্টটি দিয়েছিলেন মাইকেল পোর্টার। প্রথমে উনি এই কনসেপ্টটি দিয়েছিলেন 1985-এ। সো প্রথমে এইটাকে ইউজ করা হতো মার্কেটিং কিংবা সেলসে, পরবর্তীতে ম্যানেজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে এটা এসেছে যে আপনি যদি স্ট্র্যাটেজি বুঝতে চান কিংবা স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে চান তাহলে আপনি চিন্তা করবেন যে আপনার স্ট্রেংথ কি। শেষে যিনি বললেন যে আমার স্ট্রেংথ কি আছে, আমি এটাকে শর্ট অ্যানালাইসিস করে বের করব, ঠিক একইভাবে আমার যে কম্পিটিটর আছে তারও কিন্তু শর্ট অ্যানালাইসিস করতে হয় আমাকে। সো আমি দেখার চেষ্টা করব, কম্পেয়ার করার চেষ্টা করব যে আমার যে কম্পিটিটর আছে তার কি কি স্ট্রেংথ আছে এবং আমার কি কি স্ট্রেংথ আছে। দুটা কম্পেয়ার করে দেখব আমার এমন একটা স্ট্রেংথ আছে যেটাতে বা যেটা দিয়ে আমি মার্কেটে ডমিনেট করতে পারি। দিস ইজ মাই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যেমন হতে পারে লো কস্ট, যেমন হতে পারে যে ডিফারেন্সিয়েশন মানে আমার প্রোডাক্টের বিভিন্ন ভ্যারাইটি আছে, কিংবা আমার প্রোডাক্ট আমার কম্পিটিটর প্রোডাক্ট একই প্রোডাক্ট কিন্তু আমার প্রোডাক্টে এমন একটা ইনগ্রেডিয়েন্টস আছে যে ইনগ্রেডিয়েন্টস এর কারণে মানুষ আমার প্রোডাক্টটা বেশি গ্রহণ করবে। সো এইটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমি আবারও বলার চেষ্টা করছি, সো আমার কাছে এমন কিছু স্ট্রেংথ আছে যেটা হয়তোবা আমার কম্পিটিটরের কাছে নাই এবং সেটা সে পারছেও না, তার সে ক্যাপাসিটিও নাই। তাহলে ওই যে স্ট্রেংথটা আমার কাছে আছে, সেই স্ট্রেংথ যদি আমার থাকে তাহলে আমি কিন্তু স্ট্র্যাটেজি ফর্মুলেট করার সময় আমি এমন ভাবে স্ট্র্যাটেজি ফর্মুলেট করব যাতে করে আমার কম্পিটিটর যেন ডিফিট হয়ে যায়, তারা যেন আমার সাথে কম্পিট করতে না পারে। সো এই জন্য স্ট্র্যাটেজি বোঝার জন্য আপনাকে আমাকে বুঝতে হবে প্রথমে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি আছে, এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। সো ফাইন্ড আউট করার জন্য একটা পদ্ধতি হচ্ছে শর্ট অ্যানালাইসিস করা, আরো বেশ কিছু পদ্ধতি আছে যেমন পেস্টেল অ্যানালাইসিস করে। সো দেয়ার আর সো মেনি ইস্যুস বা সো মেনি টেকনিক্স টু ফাইন্ড আউট দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ অ্যান অর্গানাইজেশন। সো নাম্বার 1 আমরা প্রথম কথা বলছি, বেসিক কথা বলছি, এরপর আমরা ডিটেলস অথবা যাব। দ্বিতীয়টি হচ্ছে ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস। ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস এর অর্থ কি? ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস হচ্ছে এমন একটা ক্যাপাসিটি আপনার কাছে আছে, এমন একটা ক্যারেক্টারিস্টিক্স। স্যার প্লিজ বলেন। স্যার এটা একটা বিশেষ ক্ষমতা স্যার। বিশেষ ক্ষমতা, এক্স্যাক্টলি। কোন রিসোর্স মেবি স্যার নাকি? স্যার আমি যদি একটু অ্যাড করি ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস স্যার, একটা অর্গানাইজেশনের স্যার এমন কিছু স্কিলস, অ্যাবিলিটিস এবং এক্সপার্টিস থাকবে যেটা অন্য অর্গানাইজেশনের সাথে একটু আলাদা হবে, ভিন্ন হবে, ইউনিক হবে। এক্স্যাক্টলি মূলত হচ্ছে একটা অর্গানাইজেশনের এমন কিছু ক্যাপাসিটি আছে কিংবা এমন কিছু স্ট্রেংথ আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা অন্য অর্গানাইজেশন আসলে কপি করতে পারে না, যেটা অন্য অর্গানাইজেশন ইমিটেট করতে পারে না, যেটা অন্য অর্গানাইজেশনে অ্যাচিভ করতে পারে না। যদি এরকম থাকে সেটাকে বলা হয় মূলত ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস। ইউনিক ঠিক আছে, বাট এই ইউনিক শুধু থাকলেই হবে না, সেটাকে হতে হবে যেন তারা অন্য কম্পিটিটর যারা আছে তারা যেন আসলে কপি না করতে পারে। তাহলে আপনাকে আমাকে স্ট্র্যাটেজি ফর্মুলেট করার সময় আমার ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস কি আছে এটাকে ফাইন্ড আউট করতে হবে। তার উপরে বেস করে আমি যদি স্ট্র্যাটেজি নেই তাহলে সেই স্ট্র্যাটেজিটা খুবই সুন্দর স্ট্র্যাটেজি হবে। থার্ড নাম্বারে আমরা চলে আসি স্ট্র্যাটেজিক ফিট। স্ট্র্যাটেজিক ফিট কি? স্যার কেউ বলবেন? স্যার স্ট্র্যাটেজি নিলেই হবে না স্যার, এটা আমাকে সব সাকসেসফুলি করে আসতে হবে। এই ধরনের আমার যে ক্যাপাবিলিটি আছে তার মধ্যে ওই জিনিসটাকে বোঝায় স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমি এমন স্ট্র্যাটেজি নিব না যেটা আমার ইন্টারনালি ফিট না করে এবং যেটা আমার এক্সটার্নালি ফিট না করে। আমি এমন স্ট্র্যাটেজি নিব যেটা আমার ইন্টারনালি ফিট করা, মানে হচ্ছে আমার যে রিসোর্স আছে, আমার হতে পারে সেটা ফিজিক্যাল রিসোর্স, হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল রিসোর্স, হতে পারে সেটা হিউম্যান রিসোর্স। সো আমি এমন স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করব যাতে করে সেই স্ট্র্যাটেজিটা আমার যে রিসোর্স আছে সেই রিসোর্সটা যেন অ্যাভেল করতে পারে, সেই রিসোর্সটা যেন সেটাকে
ইউটিলাইজ কিংবা সেই রিসোর্সের দ্বারা সেটাকে ইউটিলাইজ করতে পারে সো দ্যাট দে ক্যান ডিফিট দ্য কম্পিটিটর। যদি এরকম স্ট্র্যাটেজি নেই তাহলে সেই স্ট্র্যাটেজিটা হলো সফল হবে। আবার আমি এমন কোন স্ট্র্যাটেজি নিব না যে স্ট্র্যাটেজিটা আমি যে অর্গানাইজেশন যেখানে চালাচ্ছি, যে কমিউনিটিতে চালাচ্ছি, সেই কমিউনিটিতে সেটা ফিট করে না। তাহলে ওই অর্গানাইজেশন যদি ওই কমিউনিটিতে ওই জাতীয় কোনো স্ট্র্যাটেজি নেয় তাহলে সেই স্ট্র্যাটেজি আসলে কোনো কাজে দিবে না। সো এই জন্যই বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ফিট মানে হচ্ছে ইন্টারনাল ফিট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ফিট। ধরেন যে আমার বাংলাদেশ হচ্ছে কিছুটা কনজারভেটিভ মাইন্ডেড, সো আমি এখানে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসবো না যে প্রোডাক্টটা আসলে আমার মার্কেট কিংবা আমার মানুষের ভ্যালু সিস্টেম কিংবা আমার বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা বাঙালি জাতীয়বাদ যেটাই বলি না কেন সেটার বিপরীতের দিকে যায়। যদি বিপরীতের দিকে যায় তাহলে আমার ওই স্ট্র্যাটেজিটা এই মার্কেটের জন্য আসলে কোনো সুইটেবল স্ট্র্যাটেজি হবে না। এটা হচ্ছে এক্সটার্নাল ফিট। আর ইন্টারনাল ফিট, আমার লোকজনের অবস্থা খুব বেশি ভালো না, তাদের কম্পিটেন্সি সেভাবে ইনহ্যান্সড হয়নি কিংবা তাদের রিসোর্স সেভাবে অ্যাভেলেবেল না, কিংবা বলা হচ্ছে যে ইনফরমেশন সেভাবে নাই, কিংবা মেশিনারি সেভাবে সেট নাই। আমি স্ট্র্যাটেজি নিলাম খুব হাই থটের স্ট্র্যাটেজি, তাহলে আমার স্ট্র্যাটেজিটা কিন্তু ইন্টারনাল ফিট হবে না। সো আমি যে কোন স্ট্র্যাটেজি নিব আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার ক্যাপাসিটি কি ইন্টারনাল ক্যাপাসিটি এবং তার সাথে এটা মিলছে কিনা, অ্যালাইন্ড হচ্ছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে কমিউনিটিতে আছি, আমি যে দেশে আছি, যে সোসাইটিতে আছি কিংবা যে রাষ্ট্রে আছি তার সাথে আমার স্ট্র্যাটেজিটা ফিট করছে কিনা। সো দিস থ্রি কনসেপ্টস, যদিও এটাকে বলা হচ্ছে সাবসিডিয়ারি কনসেপ্ট, বাট যদি একটা আমরা ভালো স্ট্র্যাটেজি নিতে চাই, ভালো স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে চাই, তাহলে এর কোনো বিকল্প নাই। আমি স্যার কিছুটা হলেও কি বোঝাতে পেরেছি স্যার? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে বলবো একটু পেজ নাম্বার, যে বইটা আমি বলেছিলাম পেজ নাম্বার, আপনারা কি আছেন সাথে? অবশ্যই স্যার আছে স্যার। ওকে, পেজ নাম্বার 14। এখন আমরা অনেকে কিনি নাই। আচ্ছা, কিনে ফেলবেন। আমি জাস্ট একটু আপনাদের স্ট্র্যাটেজি বোঝার জন্য বলে দিচ্ছি পেজ নাম্বার 14। মিশন, ভিশন, ভ্যালু। এক্স্যাক্টলি, এস্টাবলিশ মিশন, ভিশন এবং ভ্যালুস। এটা একটু দিয়ে নেন। আর এইচআর প্ল্যানিং, এইচআর প্ল্যানিং টুডে 1.5 এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, মিশনের এক্সাম্পল দেয়া আছে, ভিশনের এক্সাম্পল দেয়া আছে এবং ভ্যালু সিস্টেমের এক্সাম্পল দেয়া আছে। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, বাসায় দেখলে বা সুযোগ পেলে যদি পড়ার চেষ্টা করেন তাহলে বোঝাটা, স্ট্র্যাটেজি বোঝাটা একটু আশা করি যে একটু সহজ হবে আমাদের জন্য। ওকে, প্ল্যানিং প্রসেস, এটা প্ল্যানিং নিয়ে কথাবার্তা আপনাদের পার্ট 1 এ ম্যানেজমেন্টে প্ল্যানিং নিয়ে আলোচনা হয়েছে। সো এটা নিয়ে আমি আলোচনা করব না। হোয়াট ইজ প্ল্যানিং আপনারা জানেন। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, তার মানে আমরা একটু আগে এই কথাটি বলেছি যে আমার অর্গানাইজেশনের ভিশন এবং মিশনকে অ্যাচিভ করার জন্য যে প্ল্যান আমরা করি, যে লং টার্ম, শর্ট টার্ম যেটাই বলি না কেন, অর্গানাইজেশন যে প্ল্যান করে সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক প্ল্যান। আর স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটাকে বলা হচ্ছে দ্য প্যাটার্ন অফ হিউম্যান রিসোর্স ডেপ্লয়মেন্টস এন্ড অ্যাক্টিভিটিস দ্যাট ইনেবলস অর্গানাইজেশন। তার মানে অর্গানাইজেশনের যে গোল আছে সেই গোলকে অ্যাচিভ করার জন্য হিউম্যান রিসোর্সের যে ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে হিউম্যান রিসোর্সের যে ফাংশন, সেই ফাংশনগুলো যদি অ্যালাইনড হয় উইথ দ্য স্ট্র্যাটেজিক গোল, সেটাকে আমরা বলার চেষ্টা করছি স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। খুব সহজ ভাষায়, আমার যে ভিশন কিংবা মিশন কিংবা গোল, এই গোলকে অ্যাচিভ করার জন্য যদি আমার হিউম্যান রিসোর্সের প্রত্যেকটা ফাংশন যদি অ্যালাইনড হয়, লিঙ্কড হয়, সেটাকে বলার চেষ্টা করছি আমরা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে স্যার? আর স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং একটু আগে আমরা এই কথাটা বলে দিয়েছি। সো আমার মনে হয় না যে আর কোনো আলোচনা থাকতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্স প্ল্যানিং এই দুটি কিন্তু ইন্টার রিলেটেড এবং ইন্টারডিপেন্ডেন্ট। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্স প্ল্যানিং এই দুটি কিন্তু ইন্টার রিলেটেড এবং ইন্টারডিপেন্ডেন্ট অলসো। কেন? কারণ হচ্ছে, আপনারা এইটাকে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা দিয়ে রাখেন আপনাদের নোটবুক কিংবা যেখানে আপনারা নোট নিচ্ছেন, নোট খাতা, সেখানে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন।
আমি সাধারণত পরীক্ষার আগে কোনো সাজেশন দেই না, আমি ক্লাসের সময় বলে দেই, যদি নোট ডাউন করা থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা থাকবে। কেন আমি এই কথাটি বলছি? কারণ স্ট্র্যাটেজিক প্ল্যানিং আপনি যাই করেন না কেন, আপনি ভিশন কিংবা মিশন কিংবা গোলকে অ্যাচিভ করার জন্য যে প্ল্যান আপনি করছেন সেটাকে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান বলছি। তো সেই প্ল্যানের সাথে যদি আমার এইচআর প্ল্যান যদি অ্যালাইন্ড না হয়, এইচআর প্ল্যান যদি লিঙ্কড না হয়, তাহলে ওই জাতীয় প্ল্যান দিয়ে কোনো কাজ হবে না আলটিমেটলি। আবার একই সাথে আমার এইচআর প্ল্যানের সাথে যদি স্ট্র্যাটেজিক প্ল্যান এটা যদি লিঙ্কড না থাকে, মোদ্দা কথা হচ্ছে আমি স্ট্র্যাটেজিক প্ল্যান যাইনি না কেন, সেটার সাথে যদি আমার এইচআর প্ল্যান, তার মানে আমি কতজন লোককে নিয়োগ দিব, কোন উপায়ে আমি ট্রেনিং প্রোভাইড করব, কোন উপায়ে আমি তাদেরকে মোটিভেট করব, কোন উপায়ে আমি তাদেরকে মেনটেন করবো অর্গানাইজেশনে, আমার স্ট্র্যাটেজিক প্ল্যানের সাথে যদি লিঙ্কড না হয়ে যদি এমন কোনো এইচআর প্ল্যান হয়, তাহলে সেটাকে কোনো স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যানিং বলছি না, কিংবা এটাতে কোনো কাজে দিবে না আসলে আলটিমেটলি। সো এই জন্য বলা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্স প্ল্যানিং বোথ আর ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টার রিলেশনশিপ অলসো। এবং দুটি বিষয়ের জন্যই মূলত এনভায়রনমেন্টাল স্ক্যানিং খুবই গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্টাল স্ক্যানিং মানে তার মানে প্রত্যেকটাই বিষয়ের জন্য, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জন্য আমরা এনভায়রনমেন্টকে গুরুত্ব দিব, কারণ আমি এমন কোনো প্ল্যান নেব না যে প্ল্যান আমার এনভায়রনমেন্টের বাইরে যায়, এনভায়রনমেন্টের এগেইনস্টে যায়। ঠিক একইভাবে আমি এইচআর এর জন্য এমন কোনো প্ল্যান নেব না যে প্ল্যানটা আমার এনভায়রনমেন্ট কিংবা সোসাইটি কিংবা কমিউনিটি কিংবা আমার রাষ্ট্রের বহির্ভূত কোনো প্ল্যান হয়। সো এই জন্য বলা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্স প্ল্যানিং বোথ আর ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ, এবং এনভায়রনমেন্টাল স্ক্যানিং ইজ ক্রিটিক্যাল ফর বোথ অ্যাক্টিভিটিস। বোঝা গেছে স্যার? ওকে, আমার মনে হয় আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। আমি আপনাদেরকে এই স্লাইডটা এখনই দিয়ে দিতে চাই। কোথায় দিয়ে দিতে চাই? আপাতত আপনাদের হ্যাঁ সিআর না, এখানে আমি চ্যাট বক্সে দিয়ে দিতে চাই। আপনারা যে কেউ একজন ডাউনলোড করে এখান থেকে নিয়ে নিতে পারবেন আশা করি। আমাদের গ্রুপেও দিয়ে দিতে পারেন স্যার। হ্যাঁ গ্রুপে দিয়ে দিতে পারি, বাট আপাতত আমি এটা দিয়ে দিতে চাচ্ছি এখনই এখানে। সো নগদে যদি পেয়ে যায় তাহলে তো অনেকে ভালো হবে। সো কেউ যদি ডাউনলোড করে থাকেন আমাকে একটু আওয়াজ দিবেন যে স্যার ডাউনলোড করতে পেরেছি। হ্যাঁ স্যার ডাউনলোড হয়েছে স্যার। ডাউনলোড হয়েছে। সো ডাউনলোড হলে আমি আপনাকে রিকোয়েস্ট করব যিনি ডাউনলোড করেছেন তিনি আমাদের গ্রুপে একটু শেয়ার করে দেন। এখন দিয়ে দেবো, সবাইকে মেইলে দিয়ে দেবো। সো স্যার আগামী দিন কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আমি মনে হয় আজকে বিদায় নিতে পারি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম।